থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ডাকসু নির্বাচন ঘিরে বিভক্ত ছাত্র রাজনীতি। আগে সংস্কার চায় ছাত্রদল, রোডম্যাপের দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের। পর্যালোচনার পর সিদ্ধান্ত, জানালেন উপাচার্য। সুষ্ঠু এবং গণতান্ত্রিক সংস্কারের আগে ডাকসু নির্বাচনে যাওয়াটা আমার কাছে মনে হবে খুবই অকার্যকর এবং খুবই অপরিপক্ক সিদ্ধান্ত হবে। একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে। তাদের মতামত পাওয়ার পরে আমরা চিন্তা করব আরো মোটামুটি একটা সবার সাথে মিলে একটা সমঝোতার ভিত্তিতে একটা আনন্দমুখর পরিবেশে যেন আমরা এই কাজটি করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনামে ছাড়াও থাকছে নির্বাচনের রোডম্যাপে অগ্রাধিকার, তার আগে প্রয়োজন সংস্কার। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। আগামী 6 থেকে 11 জানুয়ারি জুলাই ঘোষণাপত্র সপ্তাহ উদযাপনের ঘোষণা। দৃশ্যমান সরকারি উদ্যোগ না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। দেশের সব ব্যবস্থাতেই ভারতের আধিপত্যবাদ দেখছেন সার্জিস আলম। শেখ হাসিনাকে ফেরাতে সাড়া নেই দিল্লির, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট, বিপর্যস্ত জনজীবন, ব্যাহত যান চলাচল। সপ্তাহের শেষে বৃষ্টির আভাস। স্বাধীনতা দিবসে 6000 বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। এবছরই নির্বাচনের পরিকল্পনা, প্রহসন বলছে বিরোধীরা। এবং বিপিএল ক্রিকেটে মিরপুরের স্পিন স্বর্গে ব্যাটারদের রান উৎসব। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। Rainbow Paints, the color of joy. আমাদের নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বিভক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। গঠনতন্ত্র সংস্কারের পরে নির্বাচন চায় ছাত্রদল, আর সংস্কার চাইলে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নানা দাবিতে সক্রিয় ক্যাম্পাসের অন্য সংগঠনগুলো। শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমেই ডাকসু ইস্যুতে সিদ্ধান্ত নিতে চান উপাচার্য। সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের পথে হাঁটতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সজল দাসের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গৌরবের ইতিহাস থাকলেও দলবাজির রাজনীতিতে কোণঠাসা এই ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম। বিশেষ করে গেল 16 বছরে ক্ষমতাসীনদের অনাগ্রহে হারিয়েছে স্বাভাবিক ধারা ও গ্রহণযোগ্যতাও। পরিবর্তিত পরিস্থিতিতে ডাকসু নির্বাচন ঘিরে আবারও সরব বিশ্ববিদ্যালয় রাজনীতি। শিক্ষার্থীদের কণ্ঠ হিসেবে আবারও সক্রিয় হোক ডাকসু, এমন চাওয়া সাধারণ শিক্ষার্থীদের। ডাকসু যেন কোনোভাবেই পুরনো দিনের লেজুর বৃত্তির হাতিয়ার হয়ে না ওঠে, তাই গঠনতন্ত্র সহ ক্ষমতা কাঠামোয় আমূল পরিবর্তন চাইছে ছাত্র সংগঠনগুলো। সিন্ডিকেট আগে ডিসম্যান্টেল করে নতুন সিন্ডিকেট বানাতে হবে। আপনার যে ছাত্রলীগাররা রয়েছে তাদের একটা নিয়মতান্ত্রিক উপায়ে বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে শুদ্ধিকরণ করতে হবে এবং ডাকসুর গঠনতন্ত্র সংস্কার করতে হবে। এই তিনটা কাজ করার পরে ডাকসু যখনই দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নেই। সংস্কার ঘিরে জাতীয় রাজনীতির প্রভাবও বিদ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংস্কার নাকি নির্বাচন, কোনটি আগে, এ নিয়ে মতভেদ স্পষ্ট। গঠনতন্ত্রের বর্তমান যে অবস্থা,
এটার মধ্যে গণতান্ত্রিক কিংবা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের ব্যাপারে আসলে কোনো কিছুই ওইভাবে বলা নাই। তো ওইটার একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক সংস্কারের আগে ডাকসু নির্বাচনে যাওয়াটা আমার কাছে মনে হবে খুবই অকার্যকর এবং খুবই অপরিপক্ক সিদ্ধান্ত হবে। আর এই দুইয়ের মধ্যে যোগসূত্র খুঁজছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি গড়ে শিক্ষার্থীদের সঙ্গে বসার পরিকল্পনা উপাচার্যের। একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে, তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে, এগুলো আমরা কতটুকু করতে পারবো, কিভাবে করব, এগুলো এটা নিয়ে তাদের মতামত পাওয়ার পরে আমরা চিন্তা করব আরো মোটামুটি একটা সবার সাথে মিলে একটা সমঝোতার ভিত্তিতে একটা আনন্দমুখর পরিবেশে যেন আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা বলছেন অধিকার আদায় কিংবা জাতীয় রাজনীতি সব সময় সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসই অনেক সময় নির্ধারণ করে দেয় জাতীয় রাজনীতির গতিপথ। সজল দাস, নিউজ 24, ঢাকা। পর্যালোচনা কমিটির সুপারিশ পাওয়ার পরে আলোচনার মাধ্যমে হবে ডাকসু নির্বাচন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। আমরা একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে, তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে, এগুলো আমরা কতটুকু করতে পারবো, কিভাবে করব, এগুলো এটা নিয়ে। এবং আমাদের আরেকটি বড় কমিটি কাজ করছে সার্বিক আমাদের রাজনৈতিক যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির কেমন রূপ হওয়া উচিত, তার স্বরূপ কেমন হবে, কাঠামো কেমন হবে ইত্যাদি নিয়ে পরামর্শ দিতে। তারাও একটা পর্যায়ে তাদের শুধুমাত্র তারা ডাকসু দেখছে না, তারা সার্বিকভাবে বিষয়গুলো দেখছে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নির্বাচনের রোডম্যাপ তৈরি করাই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার, কিন্তু তার আগে রাষ্ট্র কাঠামোতে কিছু সংস্কার প্রয়োজন, যা নিয়ে কাজ করছে 11 কমিশন। নিউজ 24-কে এসব কথা জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। এছাড়া সাচিবিক দায়িত্ব পালন সহ 11 কমিশন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নিয়ে শনিবার দিনব্যাপী আলোচনা হয়। উপদেষ্টা রিজওয়ানা বলেন, সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে জনপ্রশাসন, সংবিধান, দুদক, নির্বাচন, বিচার বিভাগ এবং পুলিশ সংস্কার কমিশন গঠন হয় অক্টোবরের 3 তারিখ। 31 ডিসেম্বরের মধ্যে এগুলোর সুপারিশ জমা দেওয়ার কথা ছিল। কিছু কাজ বাকি থাকায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এই 6 কমিশনের সময় বাড়িয়েছে 15 জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে 17 ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাব জমা দিবে এমনটা জানিয়ে স্বাস্থ্য, নারী, গণমাধ্যম, শ্রম এবং স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছিল 19 নভেম্বর। প্রথমবারের মতো আলোচনার জন্য রাজধানীর মাইডাস সেন্টারের টিআইবি অফিসে একসাথে বসেন 11 সংস্কার কমিশন প্রধানরা। হয়তো বিভিন্ন কমিশনের তারা আলাপ করছে কিভাবে কোঅর্ডিনেট কিভাবে করবে, এটা আলাপ হচ্ছে। বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির উপস্থিত ছিলেন। এটা হচ্ছে বিভিন্ন যে সংস্কার কমিশন হয়েছে, কমিশনের মধ্যে একটা অভ্যন্তরীণ আলোচনা কিভাবে কাজটা আরো এগোনো যায়। তাদের কিছু কিছু ছিল সাচিবিক চ্যালেঞ্জ, কিছু কিছু ছিল ইনফরমেশনগুলো প্রসেস করার চ্যালেঞ্জ, কিছু কিছু ছিল অনেক ওভারওয়েলমিং, মানুষের অনেক ধরনের কমেন্টস, অনেক বড় বড় প্রত্যাশা, একটা কনক্লুশনে আসা, এইগুলো ছিল মূলত চ্যালেঞ্জ। কোনগুলো প্রায়োরিটি বেসিসে ওয়ান্স দেয়ার রিপোর্টস আর ফাইনালাইজড, প্রতিবেদনগুলো শেষ হয়ে গেলে যে প্রায়োরিটি বেসিসে কোনোগুলো আপনারা মনে করেন কিনা, হোয়াটস ইওর ওপিনিয়ন অন দিস, এগুলো নিয়ে কথা বলা। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের রোডম্যাপ তৈরি করা অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলেও এর আগে কিছু সংস্কার প্রয়োজন, যা নিয়ে কাজ করছে 11 কমিশন। এই যে কমিশনের প্রতিবেদনগুলো, এগুলোর প্রাইমারি স্টেক হোল্ডার্স দুইটা, একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, একটা হচ্ছে দেশের সাধারণ মানুষ। হ্যাঁ, তো এগুলো যখন পাবলিক হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তখন এগুলো সবার প্রপার্টি হয়ে যাবে, সবাই এটা নিয়ে কথা বলবে, একটা ঐক্যমতে আসবে। এরকম আগে পরের বিষয় না, সবগুলো সাইমালটেনিয়াসলি চলবে। নির্বাচনটা হবে নির্বাচনের সময়, জি, কারণ নির্বাচনের জন্য কিছু কিছু সংস্কারের আমাদের প্রয়োজন হবে। জানান, আলোচনার বিষয়বস্তু উপদেষ্টা পরিষদকে অবহিত করা হবে। এরপর কমিশনের সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের পক্ষে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল 31 ডিসেম্বর, কিন্তু সরকার নিজেরাই এই ঘোষণাপত্র প্রস্তুত করবে এমন আশ্বাসে সেদিন শহীদ মিনারে শুধু সমাবেশ করেই ফিরে যায় সারা দেশ থেকে আগত ছাত্ররা। এ সময় 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণার আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এমন অবস্থায় 4 দিন পার হলেও সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে মনে করে ছাত্র নেতারা। দুপুরে সংবাদ সম্মেলন করে প্রোক্লেমেশন অফ রেভলিউশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে যেমনটি বলছিলাম, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরো কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে সরকার তাদের মতামত জানতে চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার ডাক আহ্বান করুক। 15 জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ করা না হলে আরো কর্মসূচি দেওয়ারও কথা জানান তারা। বিএনপির এ পর্যন্ত কোনো অফিসিয়াল জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। দেশের প্রত্যেকটি সিস্টেমে পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরে চট্টগ্রাম গোল টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। তরুণ প্রজন্মের কাছে ভারতকে যেভাবে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে আমরা খণ্ডন করতে পারবো। আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই, এই আধিপত্যবাদ যেই প্যারামিটারগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকালে পূর্বাচলে এক আয়োজনে কথা বলেন তিনি। আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে যে কেউ নির্দ্বিধায় কোনো ভয় ছাড়া এই সরকারের সমালোচনা করতে পারছে। উৎপাদন বেশি দেখাতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। প্রকৃত উৎপাদন যেটা হচ্ছে সেটাই দেখানো উচিত। সত্য সামনে আসলে আপনি সেই সত্যের ভিত্তিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা নিতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার এসব আবেদনের ওপর শুনানি হবে। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলাগুলো বাতিল করে রায় দেন। ছাত্ররা গুলির মুখে দাঁড়িয়ে জীবন দিতে দ্বিধা করেনি। স্বৈরাচারী হটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র তরুণদের সেই শিক্ষা দিয়ে যোগ্য করে গড়ে তুলেছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাগেরহাটের মোরেলগঞ্জে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। এছাড়া দিনাজপুরে আলাদা অনুষ্ঠানে বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায় বলে উল্লেখ করেন স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হওয়ায় বাগেরহাটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি জুলাই বিপ্লবের কথা টেনে বলেন, ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীনতার সুফল পাচ্ছে। এই আদর্শে বিশ্বাস করি আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে যিনি তরুণ প্রজন্মকে তিনি নতুন করে গড়ে তুলছেন এই দেশ সেবা করার জন্য, আমি সেই আদর্শে বিশ্বাস করি। স্বৈরাচার সরকার বাংলাদেশের ওপর চেপে বসেছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের তাগিদও দেন তিনি আদর্শের রাজনীতি করেন, তিনি সুবিধাবাদের রাজনীতি করেন। দিনাজপুরে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়। পরে তিনি মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা ও অনগ্রসর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিএনপি আপনাদের পাশে থাকতে চায়, বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চায়, বিএনপি সবসময় জনগণের কাছে থাকতে চায়। এদিকে বিএনপি চট্টগ্রাম মহানগরীর ব্যবস্থাপনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম অঞ্চলের খেলায় প্রধান অতিথি ছিলেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারের থেকে বা সরকারের ছত্রছায়ায় ছাত্ররা যদি রাজনৈতিক দল তৈরির চেষ্টা করে, তবে তা বিতর্কের সৃষ্টি করবে এবং সরকারের প্রতি জনগণ আস্থা হারাবে। শনিবার এক কাউন্সিল অধিবেশনে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকারের মধ্যে ছাত্রদের যদি প্রতিনিধিত্ব থাকতে পারে, শ্রমিকের প্রতিনিধি থাকা দরকার। সরকার এদিকে কোনো ভ্রুক্ষেপ করেনি, ছাত্র তরুণরাও এটা বিবেচনার মধ্যে নেয়নি। পরে যারা সরকার গঠন করেছেন তারাও কোনো শ্রমিক প্রতিনিধি রাখার দরকার, এটা তাদেরও মনে হয় নাই। 47-71 যারা জাতিকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা কেউ কথা রাখেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলা জামায়াতের আয়োজনে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, তারা চেতনার কথা বলতেন, চেতনার কথা বলে তারা জাতিকে লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। তিনি বলেন, যেখানে মেধা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেধা ডাকাতি করা হয়েছে। আমরা দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম, 47-এ, 71-এ। যারা এই স্বাধীনতার লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন। দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ ছাড়িয়েছে 3.25 লাখ কোটি টাকা, আর এই খাতের মোট ঋণের 2,34,000 কোটি টাকাই নিয়েছেন বিভিন্ন ব্যাংকের পরিচালকরা। এ নিয়ে আলোচনা না হলেও এখন খেলাপি ঋণ আদায়ে টার্গেট করা হয়েছে দেশের শীর্ষ 10 শিল্পগোষ্ঠীকে। সম্প্রতি একটি গ্রুপের রিসিভার ও একাধিক কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছে স্বতন্ত্র পরিচালক। যদিও ব্যবসায়ীরা বলছেন ব্যবসা চালানো সম্ভব হবে না স্বতন্ত্র পরিচালক দিয়ে। আর বিশ্লেষকরা বলছেন অর্থনীতির স্বার্থে টিকিয়ে রাখতে হবে শিল্পগোষ্ঠীগুলোকে। 3.25 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণে জর্জরিত দেশের ব্যাংকিং খাত, যেখানে মোট ঋণের 2,34,000 কোটি টাকা নিয়েছেন বিভিন্ন ব্যাংকের 760 পরিচালক। আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর এ খাতের প্রকৃত চিত্র বেরিয়ে আসলে দেখা দেয় অনাস্থা। পাশাপাশি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত প্রচারণা গভীর সংকটে ফেলে 10 ব্যাংককে। ঋণের বড় অংশ ব্যাংক খাতের পরিচালকদের দখলে থাকলেও এখন টার্গেটে পরিণত হয়েছে দেশের শীর্ষ 10 শিল্পগোষ্ঠী। শিল্প বাঁচিয়ে টাকা আদায়ের কৌশল না নিয়ে দেয়া হচ্ছে চাপ। ইতিমধ্যে একটি গ্রুপে রিসিভার বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই গ্রুপের 3 কোম্পানিতে আবার স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSEC। যদিও স্বতন্ত্র পরিচালক দিয়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয় মত সংশ্লিষ্টদের। বলছেন, ব্যবসায়ীদের অনাস্থার কারণে বিনিয়োগ কমে গেলে চাপে পড়বে দেশের অর্থনীতি। কোর ব্যবসা পরিচালনার জন্য আসলে দিনের শেষে 100% ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কিংবা যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের যাদের এই ব্যবসাটা সম্পর্কে সম্যক ধারণা নেই, তাদের দিয়ে আসলে চালানোটা ডিফিকাল্ট। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরাও বলছেন, দেশের অর্থনীতির স্বার্থেই আস্থা ফিরিয়ে আনতে হবে ব্যবসায়ীদের। 85% বেসরকারি খাত নির্ভর অর্থনীতিতে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কমবে কর্মসংস্থান। চাপে থাকা অর্থনীতি পড়বে গভীর সংকটে। যে বড় বড় শিল্প কারখানা, লার্জ কংগ্লোমারেট যেগুলো বন্ধ করা হচ্ছে,
সেগুলোর জন্য কিন্তু বাংলাদেশের অর্থনীতি এটা হুমকির ভিতরে পড়বে। তার কারণ হচ্ছে যে এখানে আপনার এটার সাথে জড়িত হচ্ছে যে এমপ্লয়মেন্ট জড়িত, এটার সাথে জড়িত, এটার উপরে ডিপেন্ড করবে বেকারত্ব কত বাড়বে এবং এমপ্লয়মেন্টও কত বাড়বে। যে অর্থনীতিতে উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতি একসাথে বিরাজ করে ওই অর্থনীতি থেকে আসলে স্থবিরতা চলে আসে। ভালো প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার এটা কোনো অর্থনৈতিকভাবে যৌক্তিক না, বরঞ্চ আপনি শাস্তি দিতে পারেন আইনের অনুযায়ী। শাস্তি এবং টাকাগুলি যে গেছে, অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ইচ্ছাকৃতভাবে তারা ঋণ খেলাপি হয়েছে, সেই টাকাগুলি উদ্ধার করা এবং দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া। এদিকে 2024 সালে নানা অস্থিরতার মধ্যে কমেছে বাণিজ্য বিনিয়োগ। আর কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি 2024-25 অর্থবছরের প্রথম 5 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলার পরিমাণ কমেছে 26%। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আজ সৃষ্টি সুখের উল্লাস। যুক্ত তাই কেউ দেয় নেশা। নতুন লাক্স দেয় গ্লো সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। আমন্ত্রণ আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। নির্বাচনের সম্ভাব্য সময় 2025 সালের শেষ ভাগ থেকে 26 সালের প্রথমার্ধের মধ্যে, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক দেখা করতে এলে তাকে এসব কথা জানান অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ নির্ভর করছে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, 3টি সংসদই ছিল ভুয়া। রূপা হক বলেন, পরবর্তী নির্বাচন পর্যবেক্ষণে তিনি ঢাকা সফর করতে আগ্রহী। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেশের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। এতে জনজীবন সহ ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ, আর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সপ্তাহ শেষে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিমবাতাসে কাঁপছে সারা দেশ। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগের 8 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আগুন জ্বালায় বসে আছি, যাও চলতে পারতেছি, খুবই ঠান্ডা লাগতেছে। কয়দিন তো বেড়ে পাই না, খুব শীত, কুয়াশা। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। চরম দুর্ভোগে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন তারা। শীতের দাপটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। আগে তো গাড়ি নিয়ে বাইরে 12-13 টাকার কাম করতাম, এখন গাড়ি নিয়ে বাইরে 1 টাকা কাম করতে কষ্ট হয়ে যায়। কুয়াশার কারণে কাজ কামাই বন্ধ, বন্ধ হয়েছে। সারাদিনটা আর কি কষ্ট আর কি কোনো মতনে চলে। দিনের আলোতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। আবহাওয়া বিভাগ বলছে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে। সেই সাথে চলতি মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হবে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। জনজীবনের পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সহকর্মী, প্রিয়জন এবং পরিবারের সদস্যরা শেষ বিদায় জানিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমানকে। শনিবার সকালে বিএফডিসি প্রাঙ্গণে নেওয়া হয় তার মরদেহ। বিষাদের সুরে বিদায় জানানো হয় কিংবদন্তি এই অভিনেত্রীকে। সুকন্যা আমিরের প্রতিবেদন। মৃত্যু মানেই শোক। সেই শোক নিয়েই শুরু হয় শনিবারের এফডিসির সকাল। যে অঙ্গন অঞ্জনাকে নায়িকা রূপে দর্শক প্রিয়তা এনে দিয়েছিল, সেই অঙ্গনে আজ বিদায়ের সুর। বিষাদের সুর বাজে অঞ্জনা রহমানের দীর্ঘদিনের সহকর্মীদের কণ্ঠেও। এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। নিয়ে আসবো একটু আগে আমি গেলাম, তখন কথাবার্তা স্বাভাবিক ছিল এবং আমার লোকজন ছিল তাদের সাথে আমি কথা বলেছি। আমি মনিকে ফোন দিয়েছিলাম, মনে বলছে যে জ্বর, এই 45 ঘন্টা রেস্টে থাকতে বলছে। 23 তারিখ সকালবেলা আইসা ইউনাইট হসপিটালে নিয়ে গেছি আমি। আইসা দেখি বিছানা খুব খারাপ অবস্থা, কোলে করে নিয়ে গেছি। আমরা এত কাছে থেকে মিশছি, এত কাছে থেকে আমরা একসাথে হয়েছি যে বলার মতো না। ওনার একটা ড্রিম প্রজেক্ট ছিল অঞ্জনা সিনে কমপ্লেক্স, যেটার সাথে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম। এটা আমাদের সবারই একটা ড্রিম প্রজেক্ট ছিল। ওই প্রজেক্টটা যখন আমরা দেখলাম যে হলো না, উনি মারাত্মকভাবে আপসেট ছিলেন। প্রায় 4 যুগ ধরে চলচ্চিত্র অঙ্গনের সাথে সম্পৃক্ততা ছিল কিংবদন্তি এই শিল্পীর। তবে বিদায় বেলায় হাতে গোনা কয়েকজন ছাড়া পরিচিত মুখ খুব একটা দেখা যায়নি এফডিসি অঙ্গনে। তিনি যে আমাদের দেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, তার থেকেও বড় জিনিস হলো তার আচরণ, মানে তার ব্যবহারটা খুব সুন্দর ছিল। সিনিয়র আপনার থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন। এটা ওনার কাছ থেকে শেখার। আমাদের অনেক বড় একজন গার্জিয়ান উনি, তাকে আমরা হারিয়েছি। এর থেকে বেদনার কিছু থাকে না। অঞ্জনা রহমানের মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। যাকে আসলে পালিত সন্তান বলুক আর যাই বলুক, লালন পালন করেছে, সেও সকাল 9:30টার মধ্যে আসতে পারেনি। আর আমার কথা হচ্ছে সে কেন বাসায় চলে যাবে। আমরা যখন শুনেছি ইউনাইটেডে আমরা যেতে চেয়েছি, আমাদেরকে দেখতে দেওয়া হয়নি, যেতে দেওয়া হয়নি। তো কেন দেখতে দেওয়া হয়নি? তাকে দেখতে দেওয়া হয়নি, তার কাছে যেতে দেওয়া হয়নি। এখন আমাদের কথা কেন যেতে দেওয়া হয়নি? এফডিসি প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় চ্যানেল আইতে। সেখানে শ্রদ্ধা জানিয়ে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ। চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়। ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটেই ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান।
কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। আমি তো ঠিকই অফিস শেষ করে গ্রোসারি নিয়ে আসলাম, কে জানি মেডিসিন আনতে ভুলে গেল। বাই। ওষুধ কিনতে আর যেতে হবে না ফার্মেসিতে। সুখীতে অর্ডার করলে ওষুধ চলে আসবে আপনার ঠিকানায়। সুখী। কম খরচে এবং নিরাপদে ক্যাশ আউট করুন রকেটে। ডাচ বাংলা ব্যাংকের এটিএম সিআরএম থেকে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 9 টাকা। যে কোনো শাখা উপশাখা থেকে প্রতিবার। জীবনটা বরবাদ করে দিলে সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। ছোট বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা জেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর জেলিসের মজা নাও। কম খরচে এবং নিরাপদে ক্যাশ আউট করুন রকেটে। ডাচ বাংলা ব্যাংকের এটিএম সিআরএম থেকে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 9 টাকা। যে কোনো শাখা উপশাখা থেকে প্রতিবার ক্যাশ আউট চার্জ মাত্র 10 টাকা। এছাড়াও এজেন্ট থেকে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 16 টাকা 70 পয়সা। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। যতবারই ছুঁই তোকে দি যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। চাকরি পেয়ে আরেকজন তো চোখই খুলছে না। আহা, নতুন চাকরি, ঘুমাত না। আর আমি যে আজীবন করে গেলাম পানি গরমের চাকরি, আমার ছুটি কই? স্যালারি পেয়ে খরচ শুরু। মা খুশি? আরএফএল গিজার। কিন্তু বিদ্যুৎ বিল? আরএফএল গিজারে হাইব্রিড ওয়াটার হিটার টেকনোলজি থাকায় বিদ্যুৎ সাশ্রয়ী হয় 20% পর্যন্ত। পিইউ ফোম ইনসুলেশন, যা পানি গরম রাখে 48 ঘন্টা পর্যন্ত। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। ডিনার, পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। টিকে থাকতে জাতীয় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা ছাত্রদলের সমাবেশে
ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তিনি। মির্জা ফখরুল বলেন, 15 বছর ধরে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আন্দোলনে শেখ হাসিনা কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে। ছাত্রদলের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, সবসময় জ্ঞান ভিত্তিক চর্চা করতে হবে। পড়াশোনার মধ্য দিয়ে নিজের ও দেশের কল্যাণ কিভাবে করা যায় সে চেষ্টা করে যাওয়ার পরামর্শ দেন তিনি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাজধানীর আদাবরে একটি বাসার লকার ভেঙে লুট হওয়া 45 ভরি স্বর্ণালংকারের মধ্যে 32 ভরি উদ্ধার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত বাকি স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর আদাবরে 16 নম্বর রোডের এই বাসার লকার ভেঙে লুট হয় 45 ভরি স্বর্ণ। ভুক্তভোগী থানায় অভিযোগ করলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জানা যায়, গ্রেপ্তারকৃত কিশোর মাহিন বাদী বাবলি সরকারের আপন ভাইয়ের ছেলে। তাকে সহযোগিতা করে বন্ধু রেহান। মাহিন ওই ভবনে থাকতো বলে জানান প্রতিবেশীরা। 45 ভরি স্বর্ণ 50,000 টাকা তার ভাইতে তার ভাই বউ আর ওর বন্ধু বান্ধব আসছিল, গিয়ে সাত করে নিয়ে এসে তালা ভাঙিয়ে নিছে। পুলিশ এসে দিয়ে গেছে, ফুস করছে, রুমের ভিতরে করছে, ধরে নিয়ে গেছে। আদাবর থানার অফিসার ইনচার্জ এসএম জাকারিয়া জানান, ফ্যান্টাসি থেকে গয়না চুরির পরিকল্পনা করে তারা। মাহিন তার ফুপুর বাসা ফাঁকা পেয়ে বন্ধুকে নিয়ে ঘটনাটি ঘটায়। দু বন্ধু মিলে প্ল্যান করে, তো হঠাৎ সেদিন বাদীর অনুপস্থিতিতে সেটা সুযোগটা কাজে লাগিয়েছে। দরজা লকার তারা প্রথমে ভাঙে, তারপরে ভিতরে ঢুকে যে ওয়ার্ড্রপের মধ্যে ছিল সেই ওয়ার্ড্রপের লকারও তারা ভাঙে। 45 ভরির মধ্যে 32 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। সঙ্গে উদ্ধার করা হয় 27,000 টাকাও। অনুমান 45 ভরি স্বর্ণ এবং 12 ভরি রৌপ্য তার মিসিং ছিল। তো সেখান থেকে আমরা 32 ভরি স্বর্ণ এবং 10 ভরি রৌপ্য উদ্ধার করি। গেল 28 থেকে 29 তারিখের মধ্যে তারা এই চুরির ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার অর্থ বাণিজ্য সংবাদ। উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন আজ। অন্যবারের তুলনায় এবার প্রথম সপ্তাহে ক্রেতা মুখর মেলা প্রাঙ্গণ। অত্যাধুনিক প্রযুক্তি পণ্য নজর কাটছে মেলায় আসা দর্শনার্থীদের, তাই ভিড় করছেন ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে। বাণিজ্য মেলার প্রথম সপ্তাহে ক্রেতার চাপ কম হওয়ায় অনেকেই আগেভাগে এসেছেন মেলা ঘুরে দেখতে। দুপুরের পর থেকে বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। এবছর বাণিজ্য মেলায় যুক্ত হয়েছে বেশ কিছু নতুনত্ব। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে তৈরি করা হয়েছে শহীদ মুগ্ধ ও আবু সাইদ কর্নার এবং তারুণ্যের প্যাভিলিয়ন। মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই ভিড় করছেন ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে, যেখানে যে কোনো পণ্য কিনলেই পাওয়া যাচ্ছে বিশেষ মূল্য ছাড়। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই আলাদা করে ডিসকাউন্ট আছে এবং শতকোটি অফারে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে স্ক্র্যাচ কার্ড আছে। হুন্ডিম অফারে আমাদের প্রথম পুরস্কার হিসেবে আমরা একটা ফ্ল্যাট দিচ্ছি, সেকেন্ড পুরস্কার গাড়ি এবং তৃতীয় পুরস্কার হিসেবে ডাবল ডোর ফ্রিজ। এবারের মেলায় ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এসি সহ নানা প্রয়োজনীয় সামগ্রী। সাধ্যের মধ্যে পছন্দের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। বাজারে সীমিত মাল না, আর এখানে হয়তো বেশি ডিজাইনের পাওয়া যেতে পারে, এই জন্য আসলাম। ছোটখাটো একটা পণ্য কিনে না কিনলে একটু ভালো লাগে না, তার জন্য মেলা আসা। পছন্দ হচ্ছে কিছু, তো দাম একটু মনে হচ্ছে কি বেশি বেশি মনে হচ্ছে। ভবিষ্যতে ক্রেতাদের জন্য আরো উন্নত প্রযুক্তির পণ্য নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান বিক্রেতারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি।
কম খরচে এবং নিরাপদে ক্যাশ আউট করুন রকেটে। ডাচ বাংলা ব্যাংকের এটিএম সিআরএম থেকে ক্যাশ আউট চার্জ 1000-এ মাত্র 9 টাকা। যে কোনো শাখা উপশাখা থেকে প্রতিবার ক্যাশ আউট চার্জ মাত্র 10 টাকা। এছাড়াও এজেন্ট থেকে ক্যাশ আউট চার্জ 1000-এ মাত্র 16 টাকা 70 পয়সা। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। ডিনার, পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। কম খরচে এবং নিরাপদে ক্যাশ আউট করুন রকেটে। ডাচ বাংলা ব্যাংকের এটিএম সিআরএম থেকে ক্যাশ আউট চার্জ 1000-এ মাত্র 9 টাকা। যে কোনো শাখা উপশাখা থেকে প্রতিবার ক্যাশ আউট চার্জ মাত্র 10 টাকা। এছাড়াও এজেন্ট থেকে ক্যাশ আউট চার্জ 1000-এ মাত্র 16 টাকা 70 পয়সা। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। কম খরচে এবং নিরাপদে ক্যাশ আউট করুন রকেটে। ডাচ বাংলা ব্যাংকের এটিএম সিআরএম থেকে ক্যাশ আউট চার্জ 1000-এ মাত্র 9 টাকা। যে কোনো শাখা উপশাখা থেকে প্রতিবার ক্যাশ আউট চার্জ মাত্র 10 টাকা। এছাড়াও এজেন্ট থেকে ক্যাশ আউট চার্জ 1000-এ মাত্র 16 টাকা 70 পয়সা। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। প্রথম থেকে আমার ভরসা টুইঙ্কেল বেবি ওয়াইপস। শুরুটা হোক যত্নে। টুইঙ্কেল বেবি ওয়াইপস, শুরুটা হোক যত্নে। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রায় 6000 বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাদের মুক্তি মিলছে। এমনকি এবছর নির্বাচন দেওয়ার কথাও ভাবছে সামরিক সরকার, যদিও জান্তার এই কথায় আস্থা রাখতে নারাজ বিরোধীরা। 4 জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় 6000 বন্দীকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার। 180 জন বিদেশি সহ মোট 5864 জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাদের মুক্তি মিলছে, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। জান্তা সরকার বলছে এ বছরই নির্বাচন দিবে, যদিও সরকারের এই বক্তব্যকে প্রহসন বলছে বিরোধীরা। সামরিক সরকারের হাতে বন্দীদের মধ্যে দেশটির সাবেক নেত্রী নোবেলজয়ী অং সান সুচিও রয়েছেন। সুচিকে 14টি ফৌজদারি অভিযোগের আওতায় 27 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 2021 সাল থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর গণতন্ত্রপন্থীরা আন্দোলন শুরু করলে তা কঠোরভাবে দমন করছে জান্তা সরকার। এতে দেশ জুড়ে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ। আসমাতুলি, নিউজ 24। এবার খেলা খবর। বিপিএল এর ঢাকার প্রথম পর্ব শেষ। প্রায় প্রতিটি ম্যাচেই ছিল ব্যাটারদের রানের উৎসব। পিছিয়ে নেই বোলাররাও। মিরপুরে 1 ম্যাচে 7 উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন তাসকিন আহমেদ। এ পর্যন্ত আসরের পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স, তলানিতে ঢাকা ও সিলেট। উত্তেজনায় ভরা প্রথম পর্বের দলগুলো লড়েছে নিজেদের প্রমাণের জন্য। কেউ হয়েছে অপরাজিত নায়ক, কেউ আবার মুখোমুখি হয়েছে কঠিন বাস্তবতার। মিরপুরের উইকেট মানেই যে স্পিনারদের রাজত্ব, সেই পুরনো ধারণা যেন এবার ভেঙে পড়ল। বিপিএল এর ঢাকার প্রথম পর্বের মঞ্চ হয়ে উঠল ব্যাটারদের তাণ্ডবের কেন্দ্র। প্রতিটি ম্যাচ যেন ছিল এক একটি রানের উৎসব। রংপুর রাইডার্সের ওপেনারদের ব্যাট থেকে এলো টানা 2 ম্যাচে 200-র উপরে স্কোর। এছাড়া তাদের ব্যাটিং ছিল ঝড়ের মতো। প্রতিপক্ষের বোলিং লাইন আপ যেন খড়কুটোর মতো উড়ে গেল। বিপিএল এ ঢাকার প্রথম পর্বে মোট 8টি ম্যাচের মঞ্চ ছিল। রংপুর রাইডার্স সেই মঞ্চে হয়ে উঠেছে দুর্দান্ত। তাদের ব্যাটিং লাইন আপ বারবার প্রতিপক্ষকে চাপে ফেলেছে। ওপেনারদের দায়িত্বশীল ব্যাটিং এবং বোলারদের অসাধারণ স্পেল ম্যাচ জেতার মূল চাবিকাঠি ছিল। 3 ম্যাচ 3 জয়। পয়েন্ট টেবিলের শীর্ষে তাদের দাপুটে উপস্থিতি। আরেক দল খুলনা টাইগার্সও রয়েছে দারুণ ছন্দে। 2 ম্যাচে 2 জয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। মিরাজের নেতৃত্বে এগিয়ে চলছে খুলনা টাইগার্স।
কিন্তু হতাশার গল্প লিখেছে রাজধানীর দল ঢাকা ক্যাপিটালস। 3 ম্যাচে হারের পর তাদের সামনে এখন কেবল একটাই পথ, পরবর্তী পর্বে ঘুরে দাঁড়ানোর। দলটির সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কোনো চমকের। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন তলানিতে। চিটাগং কিংস আর ফরচুন বরিশাল সমান পয়েন্ট রয়েছে, তবে রান রেটে এগিয়ে চিটাগং আছে 3য় স্থানে। রাজশাহী নিজেদের 3য় ম্যাচে একমাত্র জয় তুলে নিতে পেরেছে, যেখানে 7 উইকেট নিয়ে ম্যাচ সেরার নায়ক হয়েছেন তাসকিন আহমেদ। আর সিলেট মাত্র একটি ম্যাচ খেলেছে, যেখানে তারা হার মানতে বাধ্য হয়েছে। যদিও বিপিএলের এই গল্প এখন অসমাপ্ত। সিলেট আর চট্টগ্রাম পর্বে কে ঘুরে দাঁড়াবে, কে আবার আরো এগিয়ে যাবে? ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।